জীবনে এই কথাটি সকলেই স্মরণে রাখবেন। নিজেদের সুরক্ষার জন্য আপনারা কখনোই অজানা অচেনা মানুষের উপর ভরসা করবেন না, নয়তো মৃত্যুর কোলে যে কোনো সময় ঢলে পড়তে পারেন, যেভাবে মৃত্যু ভিকি আর ভিনিকে শেষ করতে চেয়েছিল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। সত্যি বলছি বিনি, আমি খুব লাকি যে আমি তোমার মতো একটা বুদ্ধিমান সঙ্গী পেয়েছি। মিস্টার প্রেমিক, সামনে দেখো, প্রেমের চক্করে অ্যাক্সিডেন্ট করে বসো না। আরে আরে, এটা কি ছিল? জানি না ভিকি, এমন মনে হলো যেন প্লিজ আমায় বাঁচান প্লিজ। আরে কে তুমি? আমার নাম হলো রঞ্জন। আমি এখান থেকেই যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম আমার গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, আর তখনই তুমি ভেতরে আসো। পাগল হয়ে গেছো ভিকি? এত রাতে একজন অচেনা ব্যক্তি গাড়ির সামনে চলে এলো আর তুমি তাকে ভিতরে বসতে বলছো? দেখো, যদি কিছু ভুল হয়ে যায় তাহলে। বিনি, তুমি ওর অবস্থাটা একবার দেখো, ওকে আমাদের সাহায্য করা উচিত। প্লিজ বাঁচাও আমাকে, আমি মরে যাব, আমাকে তোমরা বাঁচাও। ভিকি, গাড়ি চালাও। আরে বিনি তুমি। ভিকি, আমি বললাম তো গাড়ি স্টার্ট দাও। ওকে ওকে, কাম ডাউন, কুল ডাউন। ভিনির কথা শুনে ভিকি গাড়ি নিয়ে এগিয়ে চলল, কিন্তু গাড়িটা সামনে এগোতেই ভিনির নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ হলো। সে এটা ভেবে দ্বিধায় পড়ল যে সত্য সত্যই ওই মানুষটির তাদের প্রয়োজন নেই তো। আর যদি তা সত্য হয়, তাহলে ওই ঘায়েল হওয়া মানুষটিকে তারা যে রাস্তায় ফেলে এগিয়ে যাচ্ছে, সেটা কি তারা ঠিক করছে? এই সব কথার ভাবনার মধ্যেই সে ব্যাক ভিউ মিরর দিয়ে রঞ্জনকে আরেকবার দেখলো। প্লিজ বাঁচাও আমাকে। ভিকি, ভিকি, গাড়ি থামাও। আর ইউ শিওর? ভিকি, ওনাকে হসপিটালে পৌঁছে দিয়ে আমরা চলে যাব। হ্যাঁ, থ্যাংক গড আপনারা ফিরে এসেছেন। আপনাদের সাহায্য আমি কোনোদিন ভুলবো না। বাই দ্য ওয়ে রঞ্জন, আমার নাম ভিকি আর ও বিনি। হাই। কি হয়েছিল তোমার সাথে? আমি একটা বিজনেস ডিলের জন্যই যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তাটায় আসা মাত্রই আমার গাড়িটা হঠাৎ ঝাঁকুনি দিতে লাগলো। ঝাঁকুনি? এই সমান রাস্তায় ঝাঁকুনি? একদম, এই কথাটাই আমিও ভেবেছিলাম। সেই জন্যই টায়ারের হাওয়া চেক করার জন্য আমি গাড়ি থেকে বের হই, আর বেরোনো মাত্রই আমি চিন্তায় পাগল হয়ে যাই। চিন্তা? চিন্তা কিসের জন্য? ওখানে প্লেন নয়, কাঁচা রাস্তা ছিল, যেখানে প্রচুর গর্ত ছিল। এই আবার কি সব কথা? আমার রিয়াকশনও আপনারই মতো ছিল বিনি। সেই জন্য আমি ভয়ের চোটে টায়ারের হাওয়া চেক না করেই গাড়িতে ঢুকে পড়ি। তারপর গাড়ি স্টার্ট দিচ্ছিলাম, গাড়ি স্টার্ট হতেই চায় না। ভয়ে আমি ঘেমে স্নান করে গেছিলাম। তখনই আমার চোখটা ফিউল মিটারের দিকে গেল। তখন দেখলাম গাড়িতে ডিজেলই নেই, যদিও আমি কিছুক্ষণ আগেই গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়েছিলাম। কিন্তু আমার গাড়িতে তখন এক ফোঁটাও ডিজেল ছিল না। আর তখনই আরে, এই দুর্গন্ধ কিসের? আমি ওই ডাইনিটাকে দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, আর ও লাফ দিয়ে আমারই সামনে এসে দাঁড়ালো। তারপর আমি কোনো মতে ওর থেকে পালিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেই ডাইনিটা আমার পেছন কোনো মতেই ছাড়ছিল না। আমার এমন অবস্থা ওই ডাইনি করেছে। আমি দৌড়ে পালাচ্ছিলাম, কিন্তু ওই ডাইনিটা আমাকে যেতে দিচ্ছিল না। আবার সেই ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন আমি খুব জোর চিৎকার করি। তারপরে কি হলো রঞ্জন? রঞ্জন? ভিকি, ও রঞ্জন কোথায় গেল? ও এখানে নেই। কি? ও গড, ও কোথায় গেল? ভিকি, ভিকি, আমার খুব ভয় লাগছে। এখানে নিশ্চয়ই কোনো অন্যায় হচ্ছে। এখান থেকে পালাও ভিকি, তাড়াতাড়ি পালাও এখান থেকে, চলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ভিনি শুধুমাত্র ভিকির জন্য মানবিকতার খাতিরে
একটি অজানা অচেনা মানুষকে সাহায্য করতে চেষ্টা করেছিল, কিন্তু চলন্ত গাড়ি থেকে হঠাৎ করেই রঞ্জনের গায়েব হয়ে যাওয়ায় ভিনি আর ভিকির সন্দেহ হয়। ভিকি, কোনো মানুষ একটা চলন্ত গাড়ি থেকে কি করে উধাও হতে পারে? এটা নিশ্চয়ই কোনো ভূত প্রেতের ব্যাপার আছে বিনি। আজ বাজেভাবে ফেসে গেলাম। ভিকি, যত তাড়াতাড়ি চালাতে পারো চালাও, চলো তাড়াতাড়ি। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে দূরে কোথাও যেতে হবে। ও গড, এই রাস্তাটা তো সত্যি কাঁচা বিনি। মানে রঞ্জন সত্যিই বলছিল এই রাস্তাটা সমান নয়, বরং এবড়ো খেবড়ো। কিন্তু ও উধাও কোথায় হয়ে গেল? হে ঈশ্বর, বাঁচাও আমাদের। কি হয়েছে? কি হলো? না, এটা হতে পারে না। কি হয়েছে? এইরকম কেন রিয়াক্ট করছো তুমি? দেখো, আমার কিন্তু খুব ভয় লাগছে। বিনি, আমাদের গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, যেরকম রঞ্জনের হয়েছিল। এই হতে পারে না, হতে পারে না এটা। আমরা তো এক্ষুনি ফুল ট্যাঙ্ক করিয়ে আনলাম না। এই গন্ধটা কিসের? এটা তো ডিজেলের স্মেল। সরি, আমি তোমাদের ডিজেল চুরি করেছিলাম। আমি ডিজেল খেতে খুবই পছন্দ করি, কারোর কাছে ভালোভাবে চাইলেও দেয় না। সেই জন্য আমি ডিজেল চুরি করিনি। কিন্তু তুমি কে? আমি হলাম ডিজেল চুরি করা ডাইনি, যে কিছুক্ষণ আগে রঞ্জন ছিল। আর তুমি জানো, ডিজেল খাওয়ার পরে আমার মন আর কি খেতে চায়? টাটকা গরম গরম মানুষের রক্ত। বিনি, পালাও! ডিজেল চোর ডাইনির হাত থেকে বাঁচা কঠিন নয়, অসম্ভব। ভিকি, ওই দেখো মন্দির। আমি শুনেছি ভূত প্রেত মন্দিরের আশেপাশে থাকে না। চলো ওখানেই যাই, চলো। আমি বলেছিলাম না, ডিজেল খাওয়ার পরে আমি রক্ত খেতে পছন্দ করি। সেটা না খাইয়ে তোমরা নিষ্ঠুর লোকেরা এখান থেকে কোথাও যেতে পারবে না। বিনি, মন্দিরে যাও, হনুমান ঠাকুরের সিঁদুরটা তুলে ডাইনির গায়ে দিয়ে দাও। এবারে আমি তোর মাথা খেতে চলেছি। থ্যাংক ইউ ফর সেভিং মি। এটা ভিকি আর ভিনির ভালোবাসা আর সৌভাগ্যের ফলেই ঘটেছিল, যার ফলে তারা দুজনে এক খনি ডিজেল চোর ডাইনির কবল থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে অজানা রাস্তায় অচেনা লোকের সঙ্গ পরিত্যাগ করা শিখতে হবে, নয়তো আপনার প্রাণও যে কোনো মুহূর্তে যেতে পারে। সৌরভ নিজের স্ত্রী আর 2 বাচ্চার সঙ্গে নিজের পরের জীবনটা খুব আনন্দে হাসি খুশিতে কাটাতে চেয়েছিল। ওর একটা বড় আর খুব সুন্দর একটা ঘরের দরকার ছিল, যেখানে ও নিজের পরিবারের সাথে শান্তিতে থাকতে পারত। এরই মাঝখানে একজন ব্রোকার ওকে একটা ঘরের ব্যাপারে বলল, যেটা শহরের একেবারে কোণে রয়েছে, একদম কোনো ফার্ম হাউসের মতো। ঘর তো সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু সমস্যা এটাই ছিল যে এই ঘরটা শহর থেকে অনেক দূরে একদম নির্জন এলাকায় ছিল।
এই কারণে এই ঘরের দাম এর আসল দামের থেকে অনেক কম ছিল, যেটা একটা লাভের ডিল হতে পারত। রিয়া, হোয়াট ডু ইউ থিঙ্ক? এই ঘরটা আমাদের জন্য কেমন হবে? আমাকে তো খুব ভালোই লাগছে। ঘর তো সত্যিই খুব সুন্দর, কিন্তু প্রবলেমটা হলো যে এই এলাকাটা খুব নির্জন, আর এখানে একমাত্র শুধু আমাদের ঘর হবে। আরে কিন্তু এটা তো খুব ভালো কথা, তাই না? কারণ এখানে আমরা শান্তিতে থাকতে পারবো, শহরের এত কোলাহল থেকে অনেক দূরে। এখানে খুব আনন্দে থাকবো। এই কথাটা ঠিকই। ওয়েল, যদি তোমার ঠিক লাগে তাহলে এটাই ফাইনাল করা যাক। আর নয় তো কি, এত সুন্দর আর এত বড় ঘর, তাও আবার এত কম দামে। এ তো সত্যি দারুণ ডিল হবে। আর এমনিতেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তক্ষুনি চলে যাব। একদম ঠিক। এরপরে সৌরভ ওই ঘরটা কিনে ফেলে। ঘরটা খুবই সুন্দর ছিল, খুব বড় ছিল। যখন ওরা সবাই ঘরে এন্টার করে তখন ওরা ওই ঘরের মধ্যে অনেক আজব আজব পেন্টিং দেখতে পায়। পেন্টিং অনেক মার্ডার্স, ক্রাইমস আর ধর্ষণের ছিল। পেন্টিংয়ের প্রথম ইমপ্রেশন করা মাত্র সৌরভ খুব রেগে যায় আর ওই ঘরের এক্স ওনারকে কল করে। আরে শুক্লা বাবু, এটা আপনার কি ধরনের ঘর? এত খারাপ পেন্টিং স্কেল লাগায় শুনি। আরে সরি, আমি ওগুলো সরাতে ভুলে গেছি। আসলে আগে যে ভাড়াটে ছিল এগুলো তাদেরই পেন্টিং। কোনো ব্যাপার না, আমি কিছু জনকে পাঠিয়ে ঘর থেকে সব পুরনো জিনিস সরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম, এটা করলেই ভালো হবে। এই কাজটা তাড়াতাড়ি করুন। এরপর ওই ঘর থেকে সমস্ত পুরনো জিনিসপত্র বাইরে করে দেওয়া হলো। ঘরের সব পেন্টিংস, পুরনো ফার্নিচার্স আর বাকি সব কিছু। প্রায় এক সপ্তাহ অবধি সব কিছু ঠিকঠাক চলল, কিন্তু এক সপ্তাহ পরে হঠাৎ করে একদিন সন্ধ্যায় পুরো ঘরের কারেন্ট চলে যায়। ও শিট! হঠাৎ এই লাইটস কেন চলে গেল? তাড়াতাড়ি কিছু করো, খাবারও তৈরি হয়নি এখনো। রিয়া ক্যান্ডেলস জ্বালানোর জন্য কিচেনে চলে যায় আর ক্যান্ডেলস জ্বালিয়ে নেয়, কিন্তু বারবার ক্যান্ডেলস নিভে যায়। আর তখনই ঠিক ওর পেছন থেকে একটা হাত রাখার অনুভব হয়, যেটা আস্তে আস্তে ওর গলার কাছে এগোচ্ছিল। রিয়া তখনই পেছনে ঘুরে, কিন্তু রিয়া নিজের থেকে কিছুটা দূরে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, যার হাতে একটা মারাত্মক চাকু ছিল। এটা দেখা মাত্রই ও চিৎকার করে ওঠে। ওর চিৎকারের আওয়াজ শুনে সৌরভ তক্ষুনি ওখানে চলে আসে। আরে কি হলো রিয়া, তুমি এত জোরে চিৎকার করলে কেন? সৌরভ, আমি এক্ষুনি একটা লোকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, যার হাতে চাকু ছিল, আর ও আমাকে মারতে আসছিল। এলো? এ তোমাকে মারার চেষ্টা করছিল? এ তুমি কেমন আজগুবি কথা বলছো? এখানে আমরা ছাড়া আর অন্য কেউই নেই। না সৌরভ, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি এই ঘরে কিছু তো গন্ডগোল রয়েছে। তুমি আগে শান্ত হয়ে যাও আর জল খাও। এর পরের মুহূর্তে লাইট চলে এলো আর পুরো ঘর জগমগিয়ে উঠল। এরপরে সৌরভ দেখল যে সবকিছু একদম ঠিক আছে। নিশ্চয়ই এটা রিয়ার কোনো ভ্রম ছিল। এটা শুধু একমাত্র একটা ঘটনা ছিল না যেটা ওরা এই ঘরে অনুভব করেছিল। এরপর থেকে তো একের পর এক এমন ঘটনার জন্ম নিল যেটা কোনো সাধারণ মানুষের জীবনটাকে নষ্ট করে দেয়। প্রায় টেবিলে রাখা কাঁচের গ্লাস নিচে মাটিতে পড়ে যেত, যে কারণে ভাঙা কাঁচ নিচে পড়ে রয়ে যেত। সব জিনিসপত্র নিজের জায়গা থেকে নিজের থেকে সরে যেত। রিয়া প্রায় নিজের মেয়েকে একা একা বিড়বিড় করতে শুনতে পেত। এইভাবেই একদিন সকালে রিয়া যখন লিভিং এরিয়াতে এলো, তখন ও নিজের মেয়ের মুখ থেকে যেটা শুনল সেটা শুনে ওর হুঁশ উড়ে গেল। না, আমরা এখান থেকে কোথাও যাব না, এটা আমাদের ঘর। আমি
দেখো তুমি কিভাবে আমাদেরকে ঘর থেকে বাইরে বার করো। মুন্নিকে এই কথা বলতে দেখে রিয়া খুব অবাক হয়ে রয়ে যায়। ওই কথাটা সৌরভকে গিয়ে বলল, কিন্তু সৌরভ ওকে বাচ্চার একটা মজার ছেলে খেলা ভেবে একেবারে চোখের আড়াল করে দিল। কিন্তু এখন খুব তাড়াতাড়ি এই ঘরে সেই মারাত্মক রাত আসতে চলেছিল, যেটার মুখোমুখি এর আগে এই ঘরে পুরনো ভাড়াটেরা করেছিল। আজ অমাবস্যার রাত ছিল, যখন কালো মেঘ ছেয়ে গেছিল। পুরো পরিবার নিজেদের রুমে শান্তিতে ঘুমোচ্ছিল। তখনই দরজায় একজন খটখট করল। খটখট আওয়াজ শুনে রিয়া হঠাৎ অবাক হয়ে রয়ে যায়, আর দরজায় কে আছে এটা দেখার জন্য ও দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু তখনই ও মনে মনে এটা ভাবল যে এইভাবে মাঝরাতে দরজায় খটখট করাটা এটা সাধারণ ব্যাপার না, সেই জন্য সোজা দরজা খোলাটা উচিত হবে না, আগে জানলা দিয়ে দেখে নেওয়া উচিত। যখনই রিয়া জানলাটা হালকা সরিয়ে বাইরে উঁকি মেরে দেখল, ওর চোখ দুটো একেবারে খোলাই রয়ে গেল। একটা মাথা না থাকা লোক একটা কুড়ুল হাতে নিয়ে বারবার দরজা পিটে যাচ্ছিল। বারবার এই আওয়াজ আসার জন্য সৌরভও জেগে গেল আর বাইরে লিভিং এরিয়াতে চলে এলো, যেখানে ভয়ের চোটে রিয়া তখন ব্যাস নিজেকে সামলানোর চেষ্টাই করছিল। রিয়া, কি হয়েছে? তুমি এইভাবে পুতুলের মতো কেন দাঁড়িয়ে আছো? তখনই ঘরের চারিদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ গর্জন করতে লাগলো। হঠাৎ এটা শুনে সৌরভও একদম অস্থির হয়ে পড়ে। তখনই ওর নজর সামনে রিয়ার উপর পড়ে যায়, যে নিজের চুল দিয়ে মুখটাকে ঢেকে নিয়েছিল। এই আওয়াজগুলোর মাঝখানে হঠাৎ ওর নিজের বাচ্চাদের কথা মনে পড়ল, যারা রুমের ভেতরে একা ছিল। সৌরভ দৌড়তে দৌড়তে নিজের রুমের দিকে গেল, কিন্তু দরজা অবধি পৌঁছানোর পরে ওর একটা জোরে ঝটকা লাগলো। দেখলো ওর বাচ্চাদের মধ্যে কোনো শয়তান আত্মার প্রবেশ করে গেছে, আর তারা রুমের দেওয়ালে কোনো টিকটিকির মতো চলে যাচ্ছে। এটা দেখে ও একদম হতবাক হয়ে রয়ে যায়। ঘরের পরিবেশ থেকে আসা সেই ভয়ঙ্কর চিৎকার থামার নামই নিচ্ছিল না। সৌরভ দৌড়ে দৌড়ে আবার নিচে রিয়ার কাছে চলে যায়, কিন্তু রিয়া তো ওখান থেকে উধাও ছিল। তখন হঠাৎ পুরো ঘরে অন্ধকার ছেয়ে গেল। ঠিক সেই সময় কেউ আস্তে করে সৌরভের কাঁধে হাত রেখে দেয়। যখন ও আস্তে পেছনে ঘুরে তাকালো, তখন দেখলো ও রিয়া ছিল, যার চোখ একেবারে লাল হয়ে গেছিল আর মুখের ভেতর থেকে দুটো ধারালো দাঁত বাইরে বেরিয়ে এসেছিল। ও সৌরভকে সোজা গলা ধরিয়ে চাকিয়ে নিল। আরে এটা তুমি কি করছো রিয়া? তুমি কি পাগল হয়ে গেছো? যেভাবে এক রাত্রে আমাদের পরিবারকে অকারণে মেরে দেওয়া হয়েছিল, তারপর ঠিক সেইভাবেই এই ঘরে যারা আসে সেই কোনো পরিবারই সুখী থাকতে পারবে না। তোর বউ বাচ্চা সবাই তো অনেক আগেই মরে গেছে, আর এখন তোর পালা। এইটুকু বলে রিয়া সৌরভকে একদম দ্রুত গতিতে সামনে পড়ে থাকা পিলারের দিকে ছুঁড়ে দেয়, যে কারণে ওর খুব গম্ভীর আঘাত লেগে যায়। আর তারপর রিয়া একটা ধারালো চাকু নিয়ে ওর দিকে এগিয়ে আসে, আর তারপর ওর শরীর থেকে বেঁচে থাকা প্রাণটাও বাইরে বের করে নেয়। কথাই বলে, যখনই আপনি নিজের ঘর কিনবেন তাহলে ভালো করে খোঁজ খবর অবশ্যই করে নেবেন, কারণ অনেক ঘরের গল্প অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, যেটার পরিণাম কল্পনা করা মাত্রই শরীরে মৃত্যুর ভয়ের নদী বইয়ে দেয়। এই পরিবারের সাথেও
কিছুটা এরকমই হলো। এরাও ফেসে গেল এমন একটা ঘরের যেটা অভিশপ্ত ছিল। ওই অভিশপ্ত ঘরের ইতিহাস কিছুটা এই রকমের যে অনেক বছর আগে এই ঘরেই একটা পরিবার বাস করত। এখন কারণ এই ঘর শহর থেকে একদম আলাদা একটা নির্জন এলাকায় অবস্থিত, তাই এই কারণে এই ঘরটাকে তাক করাটা ডাকাতদের জন্য খুব সহজ ছিল। এক রাতে কিছুটা এইভাবেই দরজা খটখটানোর পরে পরিবারের লোকেরা দরজা খুলল। তখন দুজন ডাকাত ভেতরে প্রবেশ করে আর তারা প্রথমে সব সোনা গয়না টাকা লুটে নেয় আর হাতাপাই করার সময় পুরো পরিবারকে মেরে ফেলে। তখন থেকে এই ঘর পুরোভাবে অভিশপ্ত হয়ে গেছে, আর যে কেউ এখানে থাকার জন্য আসে তারা আর জ্যান্ত ফিরে যায় না। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা সুন্দর দেখতে, আর সুন্দর জিনিসকে অনেকেই হয়তো নিজের কাছে রাখতে চান অথবা সঙ্গে নিয়ে যেতে চান। কিন্তু এটা কি খুব প্রয়োজন যে সব সুন্দর জিনিসই সব সময় ভালোই হবে? সেটা খারাপও হতে পারে। পেশায় শিল্পকার গোবিন্দ ওই ঝকঝকে পাথরটিকে একটি অপরূপা অপ্সরীর রূপ দেওয়ার চেষ্টা করতে লাগলো। দেওয়াল ঘড়িতে শোনা গেল রাত 12টার ঘন্টা, কিন্তু সেই সময়কে পাত্তা না দিয়ে তিনি নিজের কাজটিকে সম্পূর্ণ করবার চেষ্টা করতে লাগলেন। প্রায় রাত 1:45টার সময় গোবিন্দ সেই পাথরটিকে অপরূপা এক অপ্সরীর রূপ প্রদান করে তিনি ঘুমোতে গেলেন। কখনো সখনো কোনো কাজ শেষ হয়ে যাবার পর নতুন এক গল্পের সূত্রপাত হয়। এখানেও ঠিক তেমনটিই হলো। এবার আমি সকলের বিননি কেটে নেব, আর 100 জনের বিননি কেটে নিলেই আমি সারা জীবনের জন্য এই মূর্তির শরীর থেকে মুক্তি পেয়ে যাব। পরের দিন নিজের সৃষ্ট মূর্তিগুলিকে নিয়ে গোবিন্দ বিক্রির জন্য বাজারে গেলেন, যেখানে অপ্সরারূপী ডাইনির মূর্তিটিও ছিল। মূর্তি নিয়ে যাও, মূর্তি। আরে সুন্দর সুন্দর মূর্তি নিয়ে এসেছি, নিয়ে যাও। আরে দাদা, এই অপ্সরার মতো দেখতে মূর্তিটা তো খুবই সুন্দর। সুন্দর হবে না কেন? আমি নিজের হাতে বানিয়েছি যে। এমনিতে এর দামটা কত হবে? রামু মূর্তিকারকে অর্থ দিয়ে দিল আর ওই মূর্তিটি নিয়ে সেখান থেকে চলেও গেল। মূর্তি নিয়ে রামু তার নিজের বাড়িতে পৌঁছল। বাড়িতে পৌঁছনোর পর রামু স্ত্রী ধনিয়া দরজা খুলে দিল, আর তার দৃষ্টি পড়ল ওই মূর্তিটির দিকে। আরে বাহ, কত সুন্দর এই মূর্তিটা দেখতে! কোথা থেকে পেলে? আমি যখন বাজার থেকে ফিরছিলাম তখন দেখলাম একটা লোক মূর্তি বিক্রি করছে। ওর এই মূর্তিটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি এটা তাহলে হলে রাখবো। কেমন লাগবে? বাড়ির মালকিন তো তুমি, তাই না? তোমার যেখানে ইচ্ছা হবে তুমি সেখানেই রাখবে, বুঝেছো? ধনিয়া ওই মূর্তিটি নিয়ে তাদের বাড়ির হলে সাজিয়ে রাখল। মূর্তিটি ডাইনিতে রূপান্তরিত হয়ে তার নিজের শিকারের উদ্দেশ্যে ওই বাড়ি থেকে বেরোলো। বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে দেখলো একটি বাড়ির জানলা খোলা। জানলা দিয়ে উঁকি মেরে দেখলো একটি মেয়ে ঘুমিয়ে রয়েছে, যার খুব লম্বা বিনুনি রয়েছে। সেটা দেখেই ওই ডাইনি মুচকি হাসল। সকালে ঘুম থেকে উঠে তার চুলটা কাটা দেখে ওই মহিলা চিৎকার চেঁচামেচি করে পুরো অঞ্চল মাথায় তুলল। হে ভগবান, আমার চুল! কেউ আমার ওই লম্বা চুলটা কেটে নিয়েছে।
এখন তো আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। হে ভগবান, আমার চুল। আরে জানো কি, কেঁদো না, শান্ত হও তুমি। কি করে শান্ত হব আমি? শহরের বাকি মেয়েদের হয়তো ছোট চুলের শখ আছে, কিন্তু আমার নেই। কত কষ্টে চুলটা বড় করেছিলাম আমি। এবার কি হবে আমার চুল? মূর্তি রোজ রাতে ডাইনির রূপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত। সেদিন বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ ঘরের মধ্যে থেকে নাক ডাকার শব্দ শুনে ডাইনি সেই ঘরের মধ্যে উঁকি দিল। দেখতে পেল রামু গভীর নিদ্রায় মগ্ন এবং সেই নাক ডাকছে, আর তার পাশে শুয়ে রয়েছে স্ত্রী ধনিয়া। ওর বিনুনিটা তো খুব সুন্দর আর বেশ লম্বা। আমি ওটা এক্ষুনি কেটে ফেলবো। আরে, এই মহিলাটা তো দেখছি ঘুম থেকে উঠে পড়লো। এবার আমি ওর বেনুনিটা কাটবো কি করে? এখান থেকে পালিয়ে যাওয়াটাই ঠিক হবে। ডাইনি কিছু করতে না পেরে আবার অঞ্চলে ঘুরতে বেরোলো। খুব শীঘ্রই সে তার শিকার পেয়ে গেল। এই মহিলাটার বিনুনিও বেশ লম্বা আর বেশ সুন্দর। এটা তো আমাকে কাটতেই হবে। ডাইনি সেই ঘরের মধ্যে ঢুকে পড়ল আর দাঁত দিয়ে পার্বতীর বিনুনি কেটে ফেলল। বোন ধনিয়া, জানো কি, আমার বিনুনি ওর হাতে কেউ কেটে নিয়ে গেছে। জানি না আমার বিনুনির ওপর কার নজর পড়েছিল যে কেটে নিয়েছে। এবার শ্বশুর বাড়ির লোকজন আমাকে চুল ছাড়া দেখলে কি ভাববে? হে ভগবান, আমার তো আর মুখ দেখানোর উপায় থাকলো না। কিভাবে মুখ দেখাবো সবাইকে? প্রথমে জানকী বোন আর তারপর পার্বতী বোনের বিলুনি কেউ কেটে ফেলেছে। জানি না এরম ভাবে কে করছে এইসব। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন আসছে, যে এরকম ভাবে চুল কেটে নিয়ে গিয়ে চলে যাচ্ছে, সেই চুলগুলো নিয়ে কি করবে? পুরো এলাকায় একমাত্র তুমিই বেঁচে আছো যার বিলুনি এখনো অবধি ঠিক রয়েছে। তুমি এত চিন্তা করো না, আমার চুলে কেউ হাতও লাগাতে পারবে না। রাতে যখন রামুর পাশে তার স্ত্রী গভীর ঘুমে মগ্ন, ঠিক তখন রামুর চোখে কিন্তু ঘুম ছিল না। সেই চোখে ছিল এক গভীর চিন্তা ও ভাবনা। এলাকায় সব মেয়েদের বিলুনি কেউ কেটেছে, কিন্তু আমার বউয়ের বিলুনি এখনো অবধি কেউ কাটেনি। আমার বউ আবার এইসব কাজ করছে না তো? না না, আমার বউ এরকম কোনো কাজ করতে পারে না। সন্দেহের ছায়া রামুর মনের মধ্যে ক্রমশ ঘোরাফেরা করতে লাগলো। ঠিক তখনই ধনিয়া পাশ ফিরে শুলো। তাই দেখে রামু নিজের চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে রইল। আরে, ও কাঁচি নিয়ে, মানে আমার বউই মেয়েদের চুলের বিলুনি কেটে ফেলছে। তার মানে সেটা আমার বউই, কিন্তু ও এরকম কেন করছে? হে ভগবান, এটা আমি কি দেখলাম? আমার বউ মানুষ নয়, একটা ডাইনি। রামুর বাড়ি থেকে সেই ডাইনিকে বেরোতে দেখলো প্রতিবেশী জানকী। লম্বা চুলের বিনুনি হারানোর পর জানকী খুব রেগে থাকতো, কিন্তু যখন ওই গ্রামের আরো অন্যান্য মহিলাদের বিনুনি কাটা পড়ল, তখন সে ওই বিনুনি চোরকে ধরবার জন্যে প্রতিজ্ঞা করেছিল। ডাইনিকে দেখতে পেয়েই তার মনে হলো যে তার জেগে থাকা সার্থক হয়েছে। আজ আমি একটা নয়, কম করে 10টা বিনুনি কেটে আনবো।
আচ্ছা, তাহলে আমাদের সবার বিনুনি কেটে নেওয়া কোনো মানুষ নয়, একজন ডাইনি। কিন্তু এ তো লক্ষ্মী দিদির বাড়ির ওই দিক থেকেই আসছে। হে ভগবান, তার মানে লক্ষ্মী দিদি একজন ডাইনি। তাই বলি যে এলাকার সব মেয়েদের বিনুনি কাটা পড়ছে, কিন্তু এই লক্ষ্মীর চুল কেউ কাটছে না। পরের দিন রামু তার কাজকর্ম শেষ করে বাড়ির দিকে সন্ধেবেলায় ফিরে আসছিল। ঠিক তখন রাস্তায় তার সঙ্গে দেখা হলো রাগান্বিত ও চিন্তান্বিত জানকীর সঙ্গে। জানকী রাতের ঘটনা রামুকে জানালো। আমার বউ যে ডাইনি সেটা আমি জানতে পেরে গেছি জানকী বোন, কিন্তু তুমি একদম চিন্তা করো না। আমি এক তান্ত্রিকের কাছ থেকে এই মালাটা নিয়ে এসেছি। এটা পরা মাত্রই আমার বউ একদম ঠিক হয়ে যাবে। রামুর কথা শুনে জানকীর চিন্তা একটু কমল, আর সে তার নিজের বাড়িতে ফিরে গেল। খুব তাড়াতাড়ি সূর্যদেব অস্ত গেলেন, আর চারিদিকে রাতের অন্ধকার নেমে এলো। ধনিয়া এবং রামু তাদের নিজেদের বাড়িতে শুয়ে পড়ল। কিন্তু রাত আরো গভীর হতেই রামু বিছানায় উঠে বসল, আর বালিশের নিচ থেকে মালা বার করে ধীরে ধীরে ধনিয়ার গলায় পরিয়ে দিল। হে তান্ত্রিক বাবা, এবার আপনি রক্ষা করুন। হে ভগবান, তুমি মূর্তি নও, একটা ডাইনি। একদম ঠিক ধরেছো। এর মানে তুমি সেই ডাইনি যে সবার চুলের বিলুনি কেটে নেয়। হ্যাঁ, আমি সেই ডাইনি যে সবার বিনুনি কেটে ফেলে। কিন্তু তুমি এখন আমার সত্যিটা জেনে গেছো, আর সেই জন্য আমি তোমার গলা কেটে ফেলবো। শুনছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমার গলা টিপে ফেললো, আমাকে বাঁচাও। শুনছো? বাঁচাও আমাকে, বাঁচাও, এই ডাইনি আমাকে মেরে ফেললো, বাঁচাও আমাকে। শুনছো? বাঁচাও। ছাড়, ছাড় আমার স্বামীকে, ডাইনি একটা, ছাড় বলছি, ছাড় আমার স্বামীকে। তোরা তো সাহস হয় কি করে আমার স্বামীকে মারার? ছাড়, ছাড় বলছি, ছাড়, 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 ছেড়ে দে, ছেড়ে দে আমার স্বামীকে, ছাড়। ওরে বাবা, পালাই এখান থেকে। এই ডাইনি এখানে কি করে এলো? আর আমার গলায় এই মালা, এই মালাটা কোথা থেকে এলো? শুনছো? আমি যে অপ্সরার মতো মূর্তিটা নিয়ে এসেছিলাম, এটা সেই মূর্তির ডাইনি। আর এই ডাইনি সব মেয়েদের চুল কেটে ফেলছে। আর এই যে মালাটা তোমার গলায় রয়েছে, এটা আমি তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে চুল কেটে ফেলা ডাইনি যে অন্য কেউ নয়, বরং তুমি। এই তুমি কি সব কথা বলছো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। কাল রাতে আমি তোমাকে কাঁচি নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম, তাই আমার মনে হয়েছিল যে চুলের বিলুনি কাটা ডাইনি শুধু তুমি। কিন্তু সেটা সামনে আসতেই সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তাই আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, বুঝেছো? সেসব ছাড়ো তুমি, ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু এই বিষয়টা নিয়ে কি করবে সেটা ভাবো আগে। ডাইনি ঘন ঘন দরজায় ধাক্কা দিতে লাগলো। রামু আর ধনিয়া দরজায় পাহারা দেওয়ার জন্য ওখানেই বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেরাই জানতে পারেনি। সকালে সূর্যালোক চোখে পড়তেই রামু আর ধনিয়া জেগে উঠল, কিন্তু ঘরের মধ্যে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে কৌতূহলবশত রামু আর ধনিয়া দরজা খুলল। দেখতে পেল জানলা দিয়ে আসা সূর্যালোকে ওই ডাইনি ক্রমশ মূর্তিতে রূপান্তরিত হচ্ছে। রামু আর ধনিয়া বুঝতে পারল যে ঠিক কি করলে সকলের মঙ্গল হবে। ওরা ঘরের মধ্যে দৌড়ে গিয়ে মূর্তিটাকে উঠিয়ে ঘরের মেঝেতে আছাড় দিল। মূর্তি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। আমরা জিতে গেছি, বুঝেছো? খুব ভালো হয়েছে।
এই পৃথিবী কত রহস্যে পরিপূর্ণ, কখন যে কি রহস্য আমাদের কোন অবস্থায় নিয়ে গিয়ে ফেলবে সেটা কেউ জানে না। সেজন্য ভাবনা চিন্তা করে তবেই কোনো কিছুকে নিজের বাড়িতে আনুন। রামু আর ধনিয়ার ভাগ্য ভালো ছিল যে তারা ওই মূর্তিরূপী ডাইনির হাত থেকে বেঁচে গেল, তবে আপনার ভাগ্য ওদের মতন ভালো নাও হতে পারে। জিতেন্দ্র সিং একজন বিরাট বড় ব্যবসায়ী। প্রত্যেক মাসেই তার কোটি টাকার উপরে টার্নওভার হয়। প্রত্যেকেই তাকে সমীহ করে চলে। প্রত্যেক ব্যবসায়ীরাই জিতেন্দ্র সিং এর উদাহরণ দিয়ে থাকে। একদিন রাত্রে জিতেন্দ্র সিং খাবার খাচ্ছিল, আর ঠিক তখনই তার ছেলে অলোক একজন মেয়েকে নিয়ে ঘরে ঢুকে আসে। বাবা, এ দিব্যা। তোমরা দুজন দাঁড়িয়ে আছো কেন? বসো না তোমরা। শুধুমাত্র এইটুকু বলেই জিতেন্দ্র সিং নিজের খাবার খেয়ে যাচ্ছিল। বাবা, তোমার সাথে একটু কথা আছে। তোমাদের দুজনের বিয়ে সম্ভব নয়। আরে কিন্তু আমি তো বিয়ের কোনো কথাই বলিনি তোমাকে। কিন্তু বলতেই তো যাচ্ছিলে না। তুমি আমার ছেলে। তোমার চেহারার হাব ভাবেই আমি বুঝতে পেরে যাই কি বলতে চলেছ তুমি। কিন্তু বাবা, দিব্যার মধ্যে কমতি কি আছে? ওর বাবাও একজন বড় বিজনেসম্যান। আমাদের তো স্টেটাসও একই রকম আছে। তাছাড়াও তুমি ওর সাথে বিয়ে করতে পারবে না। আমার 32 বছর হয়ে গেছে বাবা। আমার মতো বয়সে লোকেদের বাচ্চা অবধি হয়ে যায়, আর তুমি আমাকে বিয়ে করতেই দিচ্ছ না। দ্বিতীয়বার তুমি যদি আমার মুখের ওপরে কথা বলো তাহলে আমি তোমার মুখ দেখা বন্ধ করে দেব। আঙ্কেল, আপনি কি আলোকের বিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে দিতে চান? তাহলে বলে দিন, আমি হাসি মুখে আলোককে ছেড়ে দেব। জিতেন্দ্র সিং আর কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে যায়। অলোক তাকে বারবার পেছন থেকে ডাকলেও সে কোনো রকম উত্তর দেয় না। বাবা, দিব্যা কি ঠিক কথাই বলছে? বলো বাবা, বলো। অলোকও পেছন পেছন জিতেন্দ্র সিং এর ঘরে এসে দাঁড়ায়। তুমি কি আমার বিয়ের জন্য আগে থেকে কোনো মেয়েকে ঠিক করে রেখেছো বাবা? না, 32 বছর আগে আমরা দুই ভাই ছিলাম। আমি ছিলাম বড় আর আমার ছোট ভাইও ছিল। কি, আমার কোনো কাকুও ছিল? হ্যাঁ বাবা, এই গল্পটা কখনোই বলতে চাইনি আমি, তবুও তোকে বোঝানোর জন্য বলছি আমি। এই ঘটনাটা 32 বছর আগের। আমরা দুই ভাই একসাথেই আমাদের ব্যবসা সামলাতাম। সারা দিন রাত খাটাখাটুনির পরেও আমাদের ব্যবসায় কোনো রকম ভালো উন্নতি হচ্ছিল না। আর সেই সময় তোমার মাও গর্ভবতী ছিল। দাদা, আমি কাকু হতে চলেছি, তুমি বাবা হতে চলেছো। হ্যাঁ জানি, কিন্তু এই খবরটায় আমি খুশি হতে পারছি না। দাদা, কি হয়েছে? তুমি খুশি নও কেন? ভাই, এইবারে আমাদের ব্যবসায় অনেক বেশি টাকা লস হয়েছে। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে হয়তো সব বিক্রি করতে হবে। তার উপরে আমার স্ত্রীও গর্ভবতী। ঠিক সে সময় আঁচল এসে দাঁড়ায়। কি এমন কথা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে? শোনো, আমাদের অবস্থা এমন আর নেই যে বাচ্চাটাকে একটা ভবিষ্যৎ দিতে পারবে তুমি। কি এসব কি বলছো? বাচ্চা তো নিজের ভাগ্য নিয়ে জন্মায়। হতেই তো পারে যে ও আসলে আমাদের ভাগ্য বদলে যাবে। আর তখনই তাদের দরজার বাইরে একজন সাধু বাবা আসেন। বৌদি, এবার দেখো দরজার বাইরে কে আছে। আবার কেউ ধারের টাকা চাইতেই এসেছে নিশ্চয়ই। কাল সকালে আসবেন। আমাদের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। আমি সব জানি মা। তুমি গর্ভবতী তো? তোমার স্বামীর ব্যবসাটাও তো ডুবে গেছে। ধার নেওয়া টাকা সেটাও মেটাতে পারছে না। আঁচল সাধু বাবাকে বাড়ির ভেতরে নিয়ে আসে। আর আমরা হাত জড়ো করে সাধুর কাছ থেকে উপায় খুঁজতে থাকি আমাদের পরিস্থিতি যাতে বদলায়। আমি উপায় বলতেই তো এসেছি।
কিন্তু তোমরা কি সেগুলো করতে পারবে? উপায়ের জন্য যেগুলো করতে বলবো আমি। আচ্ছা সাধু বাবা, কি করব? দেবী মা তোমাদের উপর রেগে আছেন, সেই জন্য এই সমস্ত কিছু হচ্ছে তোমাদের সাথে। দেবী মায়ের একটা কুমারী মেয়ের বলি চাই, তারপরে দেখবে গৃহে কিভাবে লক্ষ্মীর কৃপা হয়। আমরা মেয়ে কোথা থেকে আনবো সে তো আমি জানি না। কালকে অমাবস্যার রাত, কালকে রাত্রে 1:45 জঙ্গলের মাঝখানে মেয়েটাকে নিয়ে আসবে। এ কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যান। আমরা কি করে একটা নিরীহ মেয়েকে মারবো নিজেদের স্বার্থের জন্য? আর কোনো উপায় নেই। দেখো, আমরা কি মেয়েটাকে খুন করব নাকি? খুন তো করবে ওই সাধুটা। কিন্তু আমরা কুমারী মেয়ে পাবো কোথা থেকে? আরে দাদা, কালী আছে তো। আরে ওর তো বাবা মাও নেই। সেটাই তো ভালো কথা। কাল আমি ওকে ঠকিয়ে বিয়ে করে নেব, আর রাত্রিবেলা দেবী মায়ের দর্শনের বাহানায় ওকে জঙ্গলে নিয়ে যাব। আমরা সবাই সেটাই করলাম। আমার ভাই ওই মেয়েটির গলাতে নকল মঙ্গলসূত্র দিল, আর তারপর রাত্রিবেলা জঙ্গলে নিয়ে এলো। এ কি কালী মায়ের কাছে আনলে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো নিয়ে এসছি আমি তোমাকে। কালী মায়ের কাছে চোখ বন্ধ করে কিছু প্রার্থনা করো। হে মা, আমার স্বামী দেবেন্দ্রকে সবসময় ভালো রেখো, আর আমার পরিবারেও যেন সুখ বজায় থাকে। সে সময় সাধু বাবা এসে কালীর গলা কেটে দেয়। কালীর সমস্ত রক্ত গিয়ে পড়ে মা কালীর পায়ের উপর, আর কালী ছটফট করতে করতে মারা যায়। বলির পরে আমাদের ভাগ্য পাল্টে গেল। চারিদিক থেকে শুধু টাকাই টাকা আসছিল। যখনই নতুন কোনো ব্যবসা শুরু করতাম, সেটা নিজে নিজেই আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছতো। দিন এগোতে লাগলো, আর তোমার মায়ের সন্তান জন্ম দেওয়ার দিন এসে গেল। দাদা, ছেলেই হবে। যাই হোক না কেন, ঈশ্বরের কৃপায় যেন দুজনেই খুব ভালো থাকে, বুঝলে? আর ঠিক তখনই তাদের সামনে দিয়ে সেই সাধু বাবার মৃতদেহ নিয়ে যাচ্ছিল। দু ভাই সেই মৃতদেহ দেখে অবাক হয়ে ওঠে। আরে, এনার মৃত্যু কি করে হলো? জঙ্গলে কেউ ওনাকে খুন করে ওনাকে ঝুলিয়ে রেখেছিল। দু ভাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক তখনই ডাক্তার এসে দাঁড়ায় আর বলে, দেখুন, আপনার বাচ্চা একদম সুস্থ আছে, কিন্তু আপনার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো না। হঠাৎ করে কি সব কথা বলে উঠছে, আপনারা গিয়ে একটু দেখুন। আঁচল পাগলের মতো নাচছিল, যে সময় তার দাঁড়িয়ে থাকার ক্ষমতাও থাকার কথা নয়। আমি কাকিমা হয়েছি। হে মা কালী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কাকিমা হয়েছি। কি করছো? কোথায় ছিলে তুমি? তুমি কাকা হয়েছো, আমাদেরও সন্তান হবে। এটা কি করছো তুমি? কে আঁচল? আমি তো কালী। এবার আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, তারপরে আমরা সবাই একসাথে থাকবো। ওই সাধুকে তো আমি অনেক আগেই শেষ করেছি, এইবার দেবেন্দ্রকে শেষ করব। কালী দেবেন্দ্রকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই দেবেন্দ্র বিছানার তলায় আঁচলের মৃতদেহ দেখতে পায়। দাদা, বাচ্চাটাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও, কালী বৌদিকেও মেরে ফেলেছে। তোমরা আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করিয়ে আমাকে বলি দিয়েছো তো? তো এবার এই পরিবারে যেই নতুন বিয়ে করে আসবে তাকে আমি শেষ করে দেব। ওই মেয়েটা আমার ভাইয়ের মাথায় খুব আঘাত করেছিল, আর আমি তোমাকে নিয়ে ওখান থেকে পালিয়ে গেছিলাম বাবা। তারপর শহরে এসে একজন বড় বিজনেসম্যান হয়ে গেলাম। তুমি এই জন্য আমার বিয়ে দিতে চাইছো না? হ্যাঁ বাবা, অনেক রাত হয়ে গেছে, তুই বরং ওকে বাড়ি ছেড়ে আয়। অলোক দিব্যাকে নিয়ে গাড়ি করে তার বাড়িতে ফেরত দিতে যায়। আমি তোর বাবার সব কথা শুনেছি, কিন্তু আলোক, এসব তো অনেক আগের কথা, এখন তেমন আর কিচ্ছু হবে না। অ্যাকচুয়ালি আমিও না সেটাই ভাবছিলাম। ওই দেখ, ওখানে একটা মন্দির আছে,
চল আমরা গিয়ে বিয়েটা করে নিই, সবকিছু হয়ে গেলে তারপরে বাবাকে না হয় জানানো হবে। হ্যাঁ, এমনিতেও কালী বলে সত্যি কেউ আছে নাকি? হ্যাঁ, এটাই ঠিক হবে। কিছুদিন পরে বাবাও বিশ্বাস করতে শুরু করবে যে কালী বলে আসলে আর কেউ নেই। তারা দুজন যেই মন্দিরে ঢুকে বিয়ে করে, বাইরে প্রবল ঝড় উঠে যায়, কিন্তু তারা সে বিষয়ে খেয়ালই করে না। ঠিক তারপরেই যখন মন্দিরের বাইরে তারা পা রাখে, হঠাৎ কেউ দিব্যার পা ধরে টেনে নামিয়ে নেয়। আলোক, আলোক! অলোক দিব্যাকে কোথাও দেখতে পায় না। দিব্যা, দিব্যা কোথায় তুমি? দিব্যা! ঠিক তখনই অলোক দেখতে পায় দিব্যার মৃতদেহ একটা গাছের ডালে ঝুলে আছে, আর তখনই কেউ অলোকের নাম ধরে পেছন থেকে ডাকে। অলোক যেই পেছনে ঘুরে তাকায়, কে ডাকছো? পেছনে কাউকে দেখতে পায় না। অলোক যেই সামনের দিকে তাকায়, কালী এসে তলোয়ার দিয়ে অলোকের গলা কেটে দেয়। আলোক বাবা, আমি বলেছিলাম আমি থাকতে এই পরিবারের কেউ আর কোনোদিন বিয়ে করতে পারবে না। কয়েক মাস পরে জিতেন্দ্র সিং গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, আর তাদের পুরো পরিবার বিনষ্ট হয়ে যায়। এই গল্পের শুরুটা একটা কল সেন্টার দিয়ে। মহেশ নামের একজন লোক ছিল। তার একটা গুণ ছিল যে সে বিভিন্ন রকম গলার আওয়াজ করতে পারত। সে তার সমস্ত ক্লায়েন্টদের সাথে আলাদা আলাদা গলায় কথা বলতো। হ্যালো স্যার, দিস ইজ মহেশ, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যালো স্যার, দিস ইজ মহেশ, হাউ ক্যান আই হেল্প ইউ? তার এই বিশেষ গুণের জন্য সে সেই কল সেন্টারে খুবই বিখ্যাত ছিল। তার বসও তাকে খুবই পছন্দ করত। ওয়েল ডান মহেশ, তোমার প্রোগ্রেস খুবই সুন্দর। আমি তোমার প্রমোশনের জন্য কথা বলছি। প্রমোশনের কথা শুনে মহেশও খুব খুশি হল। কয়েকদিনের মধ্যেই মহেশের প্রমোশন হয়ে গেল। তারপর সে আর শুধুমাত্র টেলিকলার থাকল না, সে হয়ে উঠল একজন সোশ্যাল মিডিয়া ভয়েস এক্সিকিউটিভ। এখন তার কাজ হল ইনস্টাগ্রামের মাধ্যমে সমস্ত মানুষের সাথে কথা বলা। মহেশ যে কোম্পানির হয়ে কাজ করত সেটা ছিল একটা সাইকোলজি আর মেন্টাল হেলথ কোম্পানি। সেখানে তার কাজ ছিল মানুষের সাথে কথা বলে তাদের সাহায্য করা। আর সেই কারণে মহেশকে 15 দিনের ট্রেনিংও নিতে হয়েছিল। তখন প্রায় রাত 1টা বাজে। মহেশ তখনও ইনস্টাগ্রামে লাইভ ছিল। ঠিক তখনই যতীন নামে একজন তাকে মেসেজ করে। সে লিখেছিল, আই নিড হেল্প। মহেশ তৎক্ষণাৎ যতীনকে ইনস্টাগ্রামে ভিডিও কল করেছিল। ভিডিওতে যতীনের সামনে একটা জোকার আসে যে যতীনের সাথে কথা বলছিল। হ্যালো যতীন, বলো কি ব্যাপার? ও আমাকে ঠকিয়েছে। কে যতীন? আমার গার্লফ্রেন্ড। আমরা 8 বছর ধরে সম্পর্কে ছিলাম। আমি তো ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ওই বদমাশ মেয়েটা আমাকে ঠকিয়েছে। কিভাবে ঠকিয়েছে? কাল আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ডেরই হাতে হাত রেখে বসতে দেখেছি। আমার তো তখন ইচ্ছে করছিল দুজনকেই মেরে ফেলি। রিল্যাক্স যতীন, ওরা দুজন যেটা করেছে সেটা ভুল, কিন্তু এখন তুমি যেটা ভাবছো সেটাও ভুল। মহেশ যতীনের স্ক্রিনে একটা হিপনোটাইজিং অ্যানিমেশন লাগিয়ে দিল। আর ঠিক যা যা কথা মহেশ বলছিল সেই সব কথা যতীন বিশ্বাস করে নিচ্ছিল। কিছুক্ষণ পর যতীন শান্ত হয়ে গেল। এবার তোমার কেমন লাগছে যতীন? খুব ভালো। আর তোমার গার্লফ্রেন্ড, তার কি? ওর কি হবে? ওর ব্যাপারটাও দেখুক। আমি আমার লাইফে ফোকাস করতে চাই। থ্যাংক ইউ জোকার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। মহেশ খুবই খুশি হল যে সে কাউকে সাহায্য করতে পেরেছে। এরপর মহেশ আরও অনেক ক্লায়েন্টকে ভিডিও কলের মাধ্যমে সাহায্য করে। কিন্তু খুব তাড়াতাড়ি মহেশ এই কাজের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলল। সে একটু অন্য কিছু করতে চাইছিল। রাত তখন প্রায় 3টে বাজে। মহেশের ঘুমও পাচ্ছে একটু। ঠিক সে সময় তার কাছে একটা মেসেজ আসে সোনালির। সে ছিল 18 বছরের একটি মেয়ে। মেসেজে লেখা ছিল যে তার সাহায্যের প্রয়োজন। সে খুবই ভয় পেয়ে আছে। মহেশ অর্থাৎ জোকার সোনালিকে কল করল, কিন্তু জোকার দেখে সোনালি আরও ভয় পেয়ে গেল। কে তুমি?
আমি জোকার। তুমি তো আমার সঙ্গেই কথা বলছিলে। আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। তাই? কিন্তু আমি তবুও সাহায্য করব। না। সোনালি বারবার ফোন কেটে দিচ্ছিল, কিন্তু জোকার তাকে বারবার কল করে যাচ্ছিল। সোনালিকে ভয় পেতে দেখে মহেশের খুবই আনন্দ হচ্ছিল। আরে বাহ, এটা তো মজার ব্যাপার। লোকজন আমার গলার আওয়াজ শুনে ভয়ও পায়। সোনালি এবার ভিডিও কলটা রিসিভ করলো। প্লিজ 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 আমাকে ছেড়ে দাও, প্লিজ এরকম করবে না, প্লিজ। মহেশের ভালো লাগছিল যে সোনালি তার সামনে ভয়ে কাঁপছে। মহেশ এবার ফোনটা কেটে দিল আর হাসতে শুরু করলো। এটা তো দারুণ ব্যাপার। তারপর থেকে মহেশ মাঝে মধ্যেই মানুষজনকে ভয় দেখাতো। মানুষকে ভয় পাইয়ে মহেশ খুবই আনন্দ পেত। এর মধ্যে একদিন রবিবার মহেশ তার গার্লফ্রেন্ড সন্ধ্যার সঙ্গে দেখা করতে গেল, কিন্তু সন্ধ্যার মুড ততটাও ভালো ছিল না। কি হয়েছে? এরকম মুড অফ করে কেন বসে আছো? কিছু না, আমি শুধু অনেক বোর হয়ে গিয়েছিলাম আর নিজের বান্ধবীদের সঙ্গে একটা ট্রিপে যাচ্ছি। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। খুব আনন্দ করো গিয়ে, আর খুব ভালো করে ঘুরবে। মহেশ এটা বুঝতে পারছিল না যে সে সন্ধ্যাকে খুবই কম সময় দিচ্ছে, আর ধীরে ধীরে সন্ধ্যা তার থেকে দূরে সরে যাচ্ছে। মহেশের মাথায় শুধু সারাক্ষণ তার নতুন কাজের কথা ঘুরছিল। আর সেটা হবে নাই বা কেন, তার স্যালারি প্রায় 3 গুণ হয়ে গিয়েছিল। আরও 1 সপ্তাহ কেটে গেল। মহেশ আর সন্ধ্যার শুধুমাত্র ফোনেই কথা হতো। সন্ধ্যা ট্রিপেও বেড়াতে চলে গেছিল, কিন্তু বান্ধবীদের সঙ্গে নয়, অন্য আরেকজন পুরুষের সঙ্গে। ট্রিপ থেকে ফিরে এসে সন্ধ্যার খুবই খারাপ লাগছিল। ও মহেশকে সমস্ত সত্যি কথা বলে দিতে চাইছিল, কিন্তু মহেশ বলছি যে ট্রিপে খুব মজা করেছো তো? আচ্ছা শোনো, কয়েকটা দিন আমি ভীষণ বিজি থাকবো, কিছু মনে করো না, ওকে? এটা শুনে সন্ধ্যা মহেশকে আর কিছুই বলল না। সে তার ব্যাগটা হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার এই ব্যবহার মহেশের কাছে আশ্চর্যজনক লাগল। সে ভাবতে শুরু করল, এরকম কি হলো যে সন্ধ্যা তাকে ইগনোর করছে। আর ঠিক তখনই মহেশের ইনস্টাগ্রামের জোকার অ্যাকাউন্টে সন্ধ্যার মেসেজ এলো। সন্ধ্যার মেসেজ দেখে মহেশ খুবই অবাক হয়ে গেল। মহেশ ভিডিও কল কানেক্ট করল। সন্ধ্যা কথা বলা শুরু করল। হ্যালো জোকার। হ্যালো সন্ধ্যা, বলো আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা ভুল করে ফেলেছি আর এখন আমার গিল্টি ফিল হচ্ছে। কি ভুল করেছো তুমি বলো? আমি মহেশের সঙ্গে 5 বছর ধরে ডেট করছি। প্রথমে তো সবকিছু ঠিক ছিল, কিন্তু শেষ কয়েক মাস ধরে সে আমাকে একদমই সময় দিচ্ছে না। ওকে দেন। তারপর শেষ সপ্তাহে আমি একটা ট্রিপে গিয়েছিলাম। আমি মহেশকে বলেছিলাম যে আমি বান্ধবীদের সঙ্গে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওই ট্রিপে একজন ছেলের সঙ্গে গিয়েছিলাম। আর আমাদের মধ্যে সেই সব কিছু হয়েছিল যা হওয়া উচিত ছিল না। আমি ওই ছেলেটাকে অনেক ভালোবাসি, তাই আমি মহেশের সঙ্গে ব্রেকআপ করতে চাই, কিন্তু বুঝতে পারছি না যে কি করব। এই কথা শুনে জোকার খুবই রেগে গেল। মহেশের মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে তার গার্লফ্রেন্ড অন্য কোনো পুরুষের সঙ্গে ঘুরতে গেছিল। সে রাগে টকবক করে ফুটতে লাগল, আর সে প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নিয়ে নিল। সে সন্ধ্যার স্ক্রিনে হিপনোটাইজিং স্ক্রিন লাগিয়ে দিল। সন্ধ্যা, এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে। হ্যাঁ। তুমি যেই ছেলেটার সঙ্গে ট্রিপে গিয়েছিলে সে কি মহেশের থেকে বেটার? হ্যাঁ, অনেক বেশি ভালো। তোমার কি মহেশের জন্য খারাপ লাগছে? না, শুধু এটুকু ভাবছি যে ওকে কি করে বলবো। সন্ধ্যা, তুমি যে কাজটা করেছো সেটা ভুল করেছো। ঠকিয়েছো, তুমি ঠকিয়েছো। মহেশ তোমার উপরে বিশ্বাস করেছিল আর তুমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করলে। হ্যাঁ, আমি বিশ্বাস ভেঙেছি। বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে তুমি। ও তোমাকে মেরে ফেলবে। সন্ধ্যা একদিন দেখল মহেশ ওর বাড়িতে। সেটা কি সন্ধ্যা ভুল দেখছিল? মহেশের হাতে একটা বড় ছোরা ছিল, আর সে সেই ছোরা নিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে আসছিল। আমাকে ক্ষমা করে দাও মহেশ, আমাকে ক্ষমা করে দাও। মহেশের হাত থেকে বাঁচার জন্য সন্ধ্যা ঘর থেকে বেরিয়ে গেল এবং সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠতে লাগল। মহেশ ছোড়া হাতে তার পেছন পেছন ছাদে পৌঁছে গেল।
কিন্তু সে যখন ছাদে পৌঁছলো তখন সেখানে কেউ ছিল না। কোথায় আছো তুমি সন্ধ্যা? আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে তুমি? কিন্তু যখন মহেশ সেই ছাদের রেলিং থেকে ঝুঁকে নিচে দেখল তখন সে সন্ধ্যার মৃতদেহ নিচে পড়ে থাকতে দেখল। মহেশের বস যখন এই সব ঘটনা জানতে পারল সে দ্রুত মহেশকে চাকরি থেকে ছাড়িয়ে দিল। এবার মহেশ নিজেই ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট খুলল আর রাত্রিবেলা মানুষজনকে ফোন করে ভয় দেখাতে লাগল। মহেশ একজন মানসিক রোগী হয়ে উঠেছিল। সে মানুষজনকে ভয় পাইয়ে মেরে ফেলতে খুবই আনন্দ পেত। আমি হলাম ইনস্টাগ্রামের ভূত।